হাই, আমি শুভদীপ সিনহা। আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট জিওগ্রাফিতে। এই চ্যানেলে তোমরা পশ্চিমবঙ্গের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভূগোলের সমস্ত টপিকের সহজ সরল ভিডিও পেয়ে যাবে, যেগুলি মাধ্যমে তোমরা টপিকগুলোকে খুব সহজে বুঝতে পারবে। আজ আমি নবম শ্রেণীর যে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে ভূগাঠনিক আলোড়ন ও তার প্রকারভেদ এই টপিকটি আলোচনা করব। এই টপিকটি আলোচনা করার পূর্বে যে জিনিসটি আমাদের জানতে হবে যে এই ভূগাঠনিক আলোড়ন ঘটানোর জন্য প্রধান দায়ী বল বা শক্তি কোনটি। এখানে বলে রাখা দরকার, ভূগাঠনিক আলোড়ন ঘটানোর জন্য প্রধান দায়ী বল বা শক্তি হলো অন্তর্জাত বল বা এন্ডোজেনিক ফোর্স। এবার কথা হচ্ছে এই অন্তর্জাত বল বা শক্তি কাকে বলে। সোজা কথায় বলতে গেলে ভূ অভ্যন্তর থেকে বা পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে যে শক্তি বা বলের সৃষ্টি হয় তাকেই বলা হয় অন্তর্জাত বল বা শক্তি। এবার কথা হচ্ছে এই অন্তর্জাত বল বা শক্তি কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি ভূপৃষ্ঠের নিচে বা ভূ অভ্যন্তরে অনেক তেজস্ক্রিয় পদার্থের সমাবেশ আছে, সেগুলি থেকে প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়। এর থেকেও কিন্তু এই অন্তর্জাত শক্তির সৃষ্টি হতে পারে। এছাড়াও ভূ অভ্যন্তরে ভূপৃষ্ঠের ঠিক নিচে যে অর্ধতরল স্তরটা আছে, যাকে আমরা অ্যাস্ট্রোস্ফিয়ার বলি, সেটিতে ওপর স্তরের বিপুল চাপ ও তাপের পরিবর্তনজনিত কারণে তার মধ্যে ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তনের জন্যও কিন্তু অন্তর্জাত শক্তির সৃষ্টি হতে পারে, যেটি কিনা ভূগাঠনিক আলোড়ন সৃষ্টির প্রধান দায়ী বল বা শক্তি। আর এই ভূগাঠনিক আলোড়ন ঘটে বলেই ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের ভূমিরূপ, যথা পর্বত, মালভূমি, সমভূমি, এগুলোর কিন্তু সৃষ্টি হয়েছে। এবার আসা যাক আমাদের ভূগাঠনিক আলোড়নের যে প্রকারভেদ তার আলোচনায়। ভূগাঠনিক আলোড়ন প্রধানত দু প্রকার, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, দ্বিতীয়টা হচ্ছে গিরিজনী আলোড়ন। প্রথমে আমরা মহীভাবক আলোড়ন নিয়ে আলোচনা করব। মহীভাবক আলোড়ন, যাকে ইংরেজিতে বলে এপিরোজেনিক মুভমেন্ট। এই মহীভাবক শব্দটিকে ইংরেজিতে বলা হয় এপিরোজেনি। এই এপিরোজেনিস ইংরেজি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। একটি হলো এপিরজ, আর একটা হচ্ছে জেনেসিস। এই এপিরজ গ্রিক শব্দটির অর্থ হচ্ছে মহাদেশ, আর জেনেসিস এই গ্রিক শব্দটির অর্থ হচ্ছে উৎপত্তি। অর্থাৎ যে আলোড়নের ফলে মহাদেশের উৎপত্তি ঘটে বা সৃষ্টি হয় তাকে মহীভাবক আলোড়ন বলে। এখানে একটা জিনিস জেনে রাখা দরকার, এখানে যে মহাদেশের কথা বলা হচ্ছে এটি কিন্তু অনেক দেশের সমন্বয়ের যে মহাদেশ তৈরি হয় তার কথা কিন্তু বলা হচ্ছে না। এইখানে মহাদেশ বলতে ভূত্বকের বা ভূপৃষ্ঠের একটা বড় অংশকে বোঝায়। এবার আমাদের জেনে নেওয়া যাক যে মহীভাবক আলোড়ন কিভাবে সংঘটিত হয় বা মহীভাবক আলোড়নে অন্তর্জাত বলটা কিভাবে কাজ করে। এক্ষেত্রে প্রথমে তোমাদের বলে রাখি, মহীভাবক আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত ব্যাসার্ধ বরাবর উলম্বভাবে কাজ করে। এটা যদি ভূপৃষ্ঠ হিসাবে ধরে নিই এবং এটা যদি পৃথিবীর কেন্দ্র হিসাবে ধরে নিই, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ বরাবর মহীভাবক আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা উলম্বভাবে কাজ করে। কোনো কোনো সময় এটি উলম্বভাবে ঊর্ধ্ব দিকে কাজ করে, কোনো কোনো সময় এটি উলম্বভাবে নিম্ন দিকে কাজ করে। যদি মহীভাবক আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা উলম্বভাবে ঊর্ধ্ব দিকে কাজ করে তাহলে কি হবে, তাহলে ভূপৃষ্ঠের একটা বিস্তীর্ণ অংশ তার পার্শ্ববর্তী ভূত্বক থেকে উঁচুতে উঠে গিয়ে অবস্থান করবে। এটি যদি ভূত্বকের এ অংশ ধরি, এটা যদি বি অংশ ধরি, এক্ষেত্রে মহীভাবক আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা উলম্বভাবে ঊর্ধ্ব দিকে কাজ করার জন্য দেখো বি নামক ভূত্বকটা এ নামক ভূত্বকের থেকে উপরে উত্থিত হয়ে অবস্থান করছে। আর এর উল্টো ঘটনা ঘটবে যখন মহীভাবক আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা উলম্বভাবে নিম্ন দিকে কাজ করবে তখন।
এক্ষেত্রে ভূত্বকের একটা বিস্তীর্ণ অংশ তার পার্শ্ববর্তী ভূত্বক থেকে নিচু হয়ে গিয়ে নিচে অবস্থান করবে। এক্ষেত্রে দেখো মহিবাবক আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা উলম্বভাবে নিম্ন দিকে কাজ করার জন্য বি নামক ভূত্বকটা এ নামক ভূত্বকের থেকে নিচে নেমে গিয়ে অবস্থান করছে। এরকম আমাদের পৃথিবীতে বহু উদাহরণ আছে যে ক্ষেত্রে মহিবাবক আলোড়নের ফলে ভূত্বকের কোনো অংশ উপরে উঠে গিয়ে অবস্থান করছে। এরকমও দেখা যায় সমুদ্রের তলের নিমজ্জিত অংশ মহিবাবক আলোড়নের ফলে, অর্থাৎ মহিবাবক আলোড়নের যে ক্ষেত্রে অন্তর্জাত বলটা উলম্বভাবে ঊর্ধ্ব দিকে কাজ করে সেই সব ক্ষেত্রে সমুদ্রের নিচের ভূত্বকীয় অংশ কিন্তু সমুদ্রের ওপরে উঠে গিয়ে অবস্থান করছে, যার ফলে সেই ভূত্বকীয় অংশটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আবার মহিবাবক আলোড়নের ক্ষেত্রে যদি অন্তর্জাত বলটা উলম্বভাবে নিম্ন দিকে কাজ করে এবং সেটি যদি উপকূলীয় অংশের নিকট কাজ করে, তাহলে সেই অংশ বসে গিয়ে সমুদ্রের জল দ্বারা সেটা ভরাট হয়ে সমুদ্রের অংশে পরিণত হয়। এরকম উদাহরণ আমরা ভারতেও দিতে পারি। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, যেটি কিনা একসময় সমুদ্রের তলে কিন্তু নিমজ্জিত অবস্থায় ছিল, যার প্রমাণ আমরা দাক্ষিণাত্য মালভূমির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পাললিক শিলা থেকে পাই। এবার তোমাদের মনে হবে যে দাক্ষিণাত্য মালভূমিতে একটি মালভূমি এলাকা যার বেশিরভাগ অংশ আগ্নেয় শিলা দ্বারা গঠিত। এটা ঠিক যে দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ আগ্নেয় শিলা দ্বারা গঠিত, তবে সেখানে কিন্তু প্রচুর পাললিক শিলারও অবস্থান আছে, যেটা কিনা প্রমাণ করে যে সেই দাক্ষিণাত্য মালভূমিটা একসময় সমুদ্রের নিচে নিমজ্জিত অবস্থায় ছিল। এরকম উদাহরণ আমি দিতে পারি যে আমরা নর্মদা নদীর কথা জানি। নর্মদা নদীটি প্রবাহপথ একটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে। নর্মদা নদীর প্রবাহপথ বরাবর যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে মধ্যপ্রদেশের যে জব্বলপুরের নিকট যে ভোরঘাট এলাকা, সেখানে নর্মদা নদীর দুপাশে মার্বেল রকের অবস্থান দেখা যায়। মানে নর্মদা নদীর দুই পাড়ে মার্বেল রকের অবস্থান দেখা যায়। এই মার্বেল রক এর অবস্থান প্রমাণ করে যে সেখানে একসময় পাললিক শিলার অবস্থান ছিল। এবার তোমাদের মনে হবে যে মার্বেল রক তো একটা রূপান্তরিত শিলার উদাহরণ, সেটা পাললিক শিলার কি করে উদাহরণ হতে পারে? অবশ্যই সেটা পাললিক শিলার উদাহরণ না, সেটা রূপান্তরিত শিলারই উদাহরণ। কিন্তু সেই রূপান্তরিত শিলা তৈরি হয়েছে চুনাপাথর নামক যে পাললিক শিলা, সেটা রূপান্তরিত হয়। তার মানে আজ যেখানে মার্বেল রক আছে সেখানে কোনো এক সময় চুনাপাথর নামক পাললিক শিলা ছিল। এরকম প্রচুর উদাহরণ দাক্ষিণাত্য মালভূমিতে আছে, যেটা কিনা প্রমাণ করে যে সেটি একসময় ভারত মহাসাগরের তলায় নিমজ্জিত অবস্থায় ছিল। পরবর্তীকালে সেখানে মহিবাবক আলোড়ন ঘটে। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে মহিবাবক আলোড়নের ক্ষেত্রে কি বল কাজ করেছিল সেখানে অন্তর্জাত বলটা উলম্বভাবে ঊর্ধ্ব দিকে কাজ করার জন্য সেইটি আজকে উঁচু হয়ে অবস্থান করছে এবং আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এবার আমরা আসি গিরিজনী আলোড়নের কথা। গিরিজনী আলোড়ন, এটাকে ইংরেজিতে বলে ওরোজেনিক মুভমেন্ট। এই ওরোজেনিক শব্দটি এসছে ইংরেজি ওরোজেনি শব্দ থেকে। আর এই ওরোজেনি ইংরেজি শব্দটা দুটি গ্রিক শব্দ সমন্বয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে ওরস আর দ্বিতীয়টা হচ্ছে জেনেসিস। এই ওরস শব্দের অর্থ হচ্ছে পর্বত আর জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। অর্থাৎ যে মুভমেন্ট বা আলোড়নের ফলে পর্বতের উৎপত্তি বা সৃষ্টি ঘটে তাকে আমরা গিরিজনী আলোড়ন বা ওরোজেনিক মুভমেন্ট বলি। এখানে গিরি শব্দ থেকেও আমরা বুঝতে পারি এর অর্থ হচ্ছে পর্বত, অর্থাৎ যে আলোড়নের ফলে পর্বতের উৎপত্তি বা সৃষ্টি ঘটে তাকে আমরা গিরিজনী আলোড়ন বা ওরোজেনিক মুভমেন্ট বলে থাকি। এবার আমাদের জানতে হবে যে গিরিজনী আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা কিভাবে কাজ করে বা গিরিজনী আলোড়ন কিভাবে সংগঠিত হয়। আমি প্রথমেই বলে রাখি, গিরিজনী আলোড়নের ক্ষেত্রে যে অন্তর্জাত বল সেটি ভূপৃষ্ঠের সাথে অনুভূমিকভাবে কাজ করে। মহিবাবক আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা উলম্বভাবে কাজ করছিল, গিরিজনী আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা ভূপৃষ্ঠের সাথে অনুভূমিকভাবে কাজ করে। গিরিজনী আলোড়নে অন্তর্জাত বলটা ভূপৃষ্ঠের সাথে অনুভূমিকভাবে কাজ করার ফলে এটি ভূপৃষ্ঠের ওপর বা ভূত্বকের ওপর কোনো সময় সংকোচন বল বা কোনো সময় প্রসারণ বলের সৃষ্টি করে।
এবার কখন সংকোচন বলের সৃষ্টি হবে, কখন প্রসারণ বলের সৃষ্টি হবে, সেটা আমাদের একটু জেনে নেওয়া যাক। এক্ষেত্রে এটাকে যদি আমরা ভূপৃষ্ঠের লেয়ার হিসাবে ধরে নিই, তাহলে কোনো কোনো সময় গিরিজনীয় আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা পরস্পরের দিকে কাজ করে। এর ফলে কি হয়, ভূপৃষ্ঠের ওপরের অংশে প্রচন্ড সংকোচন বলের সৃষ্টি হয়। আর ভূপৃষ্ঠের ওপরে যে শিলা আছে সেগুলোতে এরকম ভাঁজের সৃষ্টি হয় সংকোচন বলের জন্য। এই ভাঁজ থেকে কিন্তু ভঙ্গিল পর্বতেরও সৃষ্টি হতে পারে। যখন গিরিজনীয় আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা পরস্পরের দিকে কাজ করবে, তখন তাকে বলা হয় কনভার্জেন্ট ফোর্স, বা বাংলায় বলা হয় অভিসারী বল। আর এর উল্টো ঘটনা ঘটে যখন গিরিজনীয় আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা ভূপৃষ্ঠের সমান্তরালে পরস্পরের বিপরীতে কাজ করে। এক্ষেত্রে দেখো, অন্তর্জাত বলটা ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে পরস্পরের বিপরীত দিকে কাজ করছে। এর ফলে ভূপৃষ্ঠের ওপর প্রচন্ড পরিমাণে টানের সৃষ্টি হয় বা প্রসারণের সৃষ্টি হয়। এর ফলে ভূত্বকের ওপর বা ভূপৃষ্ঠের ওপর কি হয়, ক্র্যাকস, ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। আর এই চ্যুতি থেকেই পরবর্তীকালে স্তূপ পর্বত বা গোস্ত উপত্যকার সৃষ্টি হতে পারে। যখন গিরিজনীয় আলোড়নের ক্ষেত্রে অন্তর্জাত বলটা পরস্পরের বিপরীতে কাজ করে, তখন তাকে ইংরেজিতে বলে ডাইভারজেন্স ফোর্স বা প্রতিসারী বল। এই ছিল আমাদের ভূগাঠনিক আলোড়ন আর তার প্রকারভেদ নিয়ে আলোচনা। যদি তোমাদের এই টপিক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করে যাবে। ধন্যবাদ।